মুক্তিযোদ্ধারা পড়ে পড়ে মার খাচ্ছে। যারা মব কালচার তৈরি করেছে বাংলাদেশে, তাদের হাতে মার খাচ্ছেন মুক্তিযোদ্ধারা, মার খাচ্ছেন বিশিষ্ট প্রবীণরা। আসলে মোহাম্মদ ইউনূসের পথ খুব পরিষ্কার। তিনি এক নায়কতন্ত্র চান। এই যে মঞ্চ ৭১-এর বিরুদ্ধে যে পরিণামটা হলো, তাতে আসলে বার্তা দিতে চাইছে সে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হও বা তুমি প্রাক্তন মন্ত্রী হও, প্রাক্তন এমপি হও, কাউকে ছাড় দেওয়া হবে না। মঞ্চ ২৪ পরিষ্কার বলছে যে মঞ্চ ৭১ হচ্ছে এমন একটা মঞ্চ, এর পেছনে নাকি ভারতের মদদ আছে। এনসিপি একটা নয়ান গঠিত রাজনৈতিক দল এবং তার সঙ্গে জামাত শিবির, তারা কি করছেন? মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের সমস্ত কিছু প্রমাণাদি তারা মুছে ফেলার চেষ্টা করছে, ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করছে। এক সময় যারা মুক্তিযোদ্ধা হিসেবে লড়াই করেছিলেন, তারা লড়াই করেছিলেন তাদের মাতৃভূমি, তাদের মাতৃভাষার জন্য, তারা লড়াই করেছিলেন তাদের দেশের জন্য। আজকে সেই দেশে তাদের কি হাল দেখে বিস্মিত হবেন। দেশটার নাম বাংলাদেশ, আর মুক্তিযোদ্ধারা পড়ে পড়ে মার খাচ্ছে। কাদের হাতে মার খাচ্ছেন তারা? যারা নতুন এসেছে রাজনীতিতে, যাদের রাজনীতিতে অনেকে বলেন কোনো আদর্শ নেই, শুধুমাত্র ক্ষমতার দখল, নয়া গঠিত একটি পার্টি তৈরি করে যারা মব কালচার তৈরি করেছে বাংলাদেশে, তাদের হাতে মার খাচ্ছেন মুক্তিযোদ্ধারা, মার খাচ্ছেন বিশিষ্ট প্রবীণরা। বাংলাদেশে এই ঘটনা ঘটছে। এ নিয়েই আজকে আমাদের এপিসোড। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকে রণক্ষেত্রে আমরা আলোচনা করব প্রবীণ মুক্তিযোদ্ধারা মার খেলেন, যে খবর বাংলাদেশে প্রচারিত করতে পারছে না বাংলাদেশের সংবাদ মাধ্যম। আমি আগেও বলেছি, আবার বলছি, বাংলাদেশে বিশিষ্ট সাংবাদিকরা আছেন, বাংলাদেশে বলিষ্ঠ সাংবাদিকরা আছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের সংবাদপত্র হোক, বাংলাদেশের টেলিভিশন হোক, বাংলাদেশের ডিজিটাল মিডিয়া হোক, তাদের দিকে রক্তচক্ষু তাক করে রয়েছে শাসক। কোন সেই শাসক? অনির্বাচিত রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূসের সরকার। প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে সংবাদ মাধ্যমকে সেন্সর করা হচ্ছে। আসলে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদেরও আবেগ আছে। কেন আছে? তার কারণ এই মুক্তিযুদ্ধ ছিল মাতৃভাষার জন্য লড়াই। কোন মাতৃভাষার জন্য লড়াই? বাংলা ভাষার জন্য লড়াই। এই মুক্তিযুদ্ধ ছিল গোটা পৃথিবীতে মাতৃভাষার জয় তিলক। আর যে কারণে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি গোটা পৃথিবী জুড়ে বিশ্ব মাতৃভাষা দিবস পালন হয়। যে দেশের জন্যে, যে দেশের সংগ্রামের জন্যে গোটা পৃথিবী জুড়ে, গোটা বিশ্ব জুড়ে, গোটা দুনিয়াতে বিশ্ব মাতৃভাষা পালিত হয়, সে দেশেই যারা মাতৃদিবস অর্থাৎ মাতৃভাষা দিবস, যাদের জন্য সেই মুক্তিযোদ্ধারা মার খাচ্ছেন। আমি বলতে বলতে একটু বলে ফেলছিলাম না, আসলে তো সেই কথাটা বাংলাতেই উচ্চারিত হয়েছে যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। কোথাও যেন বাংলাদেশের একদল মানুষ, আমি বলবো না বাংলাদেশের সবাই, বাংলাদেশের কতিপয় মানুষ যারা মব কালচার তৈরি করেছে, তারা যেন ভুলিয়ে দিতে চাইছে বাংলা ভাষাকে। আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি কোথাও যেন ম্রিয়মান হয়ে পড়েছে খোদ বাংলাদেশেই। জুলাই ওয়ারিয়ার্স ভ্যান্ডালাইজ মঞ্চ 71 ডিসকাশন। কাদের? ডেলি অবজারভার। তারা কি লিখছে? জুলাই ওয়ারিয়ার্স অর্থাৎ জুলাইয়ের যোদ্ধা। কোন সে যোদ্ধা? যারা একটা সময় গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছিল। দলে দলে ছাত্র রাজপথে নেমে পড়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা জানি, তাকে দেশ ছাড়তে হয়েছিল এবং তারপর আমরা অবাক হয়ে দেখলাম সে এক অশালীন দৃশ্য। প্রধানমন্ত্রীর বাসভবনে শুধুমাত্র তারা গুন্ডামি করেনি, তারা মহিলাদের অসম্মান করেছে। কেন বলছি? আপনাদের সবার নিশ্চয়ই সেই ছবিটা মনে আছে। রাজনৈতিক কোনো আন্দোলনে ওই অশালীন ছবি দেখা যায় না। অন্তর্বাস নিয়ে বাংলাদেশে
বাংলাদেশের একদল যুবক তারা তুমুল হই হট্টগোল করছে, আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি। এরাই হচ্ছে জুলাই ওয়ারিয়ার্স। আর মঞ্চ ৭১ কি? মঞ্চ ৭১ হচ্ছে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, প্রবীণ মুক্তিযোদ্ধা, তারা একটা মঞ্চ তৈরি করেছেন। আমি এই বিষয়ে বিশদে বলবো। A roundtable meeting of Mancho 71 was vandalized on Thursday, and about 15 participants, including former minister and Awami League leader Abdul Latif Siddiqui and Dhaka University professor Sheikh Hafizur Rahman Karzun were arrested. অর্থাৎ বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা, তার প্রথম পরিচয় তিনি মুক্তিযোদ্ধা, দ্বিতীয় পরিচয় তিনি প্রাক্তন এমপি, তৃতীয় পরিচয়ে তিনি নিজেও মিনিস্টার ছিলেন, অর্থাৎ তিনি মন্ত্রী ছিলেন, প্রাক্তন মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের নেতা কে আব্দুল লতিফ সিদ্দিকী। আর সর্বজন শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজন, তাদের গ্রেপ্তার করেছে। কে করেছে? ইউনূস সরকারের পুলিশ গ্রেফতার করেছে। তাদের অপরাধটা কি? মঞ্চ ৭১ মানে মঞ্চ 71, an organization formed to prevent the distortion of liberation war history and preserve the constitutional spirit of 1971, arranged its first program titled Our Great War Independence and the Constitution of Bangladesh at Safikul Kabir Auditorium of Dhaka Reporters Unity. এই যে মঞ্চ ৭১ তারা ঠিক করেছে এবং তারা এইখানে অর্থাৎ সফিকুল কবির অডিটোরিয়াম ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেখানে তারা একটা সাংবাদিক সম্মেলন এবং তাদের মঞ্চে সেখানে হাজির হয়। মঞ্চ ৭১-এর কাজটা কি? তারা কি ঘোষণা করেছে? তারা ঘোষণা করেছে যে এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, যে ইতিহাসকে প্রতিটা মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করা চলছে, প্রতিটা মুহূর্তে বিভিন্ন স্মারক নষ্ট করে ফেলা হচ্ছে, প্রতিটা মুহূর্তে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্মৃতি ছবি, তাদের বিভিন্ন স্মৃতিসৌধ একেবারে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে। এবং বাংলাদেশে ১৯৭১ সনে যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ধরে রাখার জন্য এবং সেই সংবিধানকে ইংরেজিতে যাকে বলে প্রোটেক্ট, বাংলায় রক্ষা করার জন্যেই এই মঞ্চ তৈরি হয়েছে। দেখুন, এই মঞ্চ ঠিক কি ভুল তার বিচার করার আমি কেউ নয়, কিন্তু এটা তো ঠিক। মঞ্চ ৭১-এ যারা আছেন তারা প্রবীণ, তারা মুক্তিযোদ্ধা এবং তারা বিশিষ্ট মানুষ। তারা মনেই করতে পারেন এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার। কোথাও যেন এই ঘটনা প্রমাণ করছে বাংলাদেশে আসলে মানবাধিকার নেই, বাংলাদেশে গণতন্ত্র নেই। প্রতিটি রন্ধে রন্ধে মব কালচার শুরু হয়ে গেছে, অর্থাৎ সবাই মিলে এসে আক্রমণ করে বন্ধ করে দিচ্ছে। ঠিক সেই ঘটনাটাই ঘটেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সফিকুল কবির অডিটোরিয়ামে। কি ঘটেছে? Delivering the opening remarks, Professor Karzun said, "We can see that there are plans to throw away the country's constitution. Jamaat Shibir and the National Citizen Party are involved in this." তিনি একেবারে সরাসরি অধ্যাপক কারজন তিনি সরাসরি বলেছেন প্রতিটা মুহূর্তে বাংলাদেশ যেভাবে তিল তিল করে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে খুব পরিষ্কার এনসিপি একটা নয়ান গঠিত রাজনৈতিক দল এবং তার সঙ্গে জামাত শিবির তারা কি করছেন? মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের সমস্ত কিছু প্রমাণাদি তারা মুছে ফেলার চেষ্টা করছে, ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করছে। এবং জামাত শিবির এবং এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি তারাই করছে। এই কথা বলেন। এই কথা বলার সময় কি হলো? আন্ডার দ্য লিডারশিপ অফ প্রফেসর ইউনুস দে আর ওয়ারিং দ্য শুজ অফ ফ্রিডম ফাইটার্স। এবং তিনি সরাসরি প্রফেসর ইউনুস অর্থাৎ অনির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং তার সরকারকে, অন্তর্বর্তী সরকারকে দায়ী করে কাঠগড়ায় দাঁড় করেছেন। বিফোর হিজ স্পিচ কনক্লুডেড, আ গ্রুপ অফ ইউথ স্টর্মড ইনটু দ্য অডিটোরিয়াম। তার বক্তব্য শেষ হতে না হতেই, মানে তখনও শেষ হয়নি, শুধুমাত্র পরিসমাপ্তির দিকে তিনি এগোচ্ছেন, ঠিক সেই সময় একদল উন্মত্ত জনতা ঢুকে পড়ল। এরা হচ্ছে আ গ্রুপ অফ ইউথ, তারা বয়সে নবীন, তারা ঢুকে পড়লেন। কি করলেন? শান্টিং স্লোগানস সাচ অ্যাজ জুলাই উইপন রোর এগেইন। তারা চেঁচিয়ে উঠলেন যে জুলাইয়ের অস্ত্র আবার শানিত হচ্ছে। আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টস গো টু জেল। আওয়ামী লীগের যারা কর্মী, যারা সমর্থক, যারা সক্রিয় কর্মী,
তারা জেলে যাক। অ্যান্ড জুলাই ফাইটার্স ইউনাইট ফাইট, অর্থাৎ জুলাই ফাইটার্স যারা, অর্থাৎ জুলাইতে যারা বিদ্রোহ ঘোষণা করেছিল সেই বিদ্রোহীরা এক হও এবং একসঙ্গে ফাইট করো, সংগ্রাম করো। দে ভ্যান্ডালাইজড ব্যানার্স। দেখুন, এই অবধি ঠিক ছিল, অর্থাৎ এটাও তো তাদের গণতান্ত্রিক অধিকার যে তারা বলছে, স্লোগান দিচ্ছে, এসব হয়েই থাকে। কিন্তু এরপর শুরু হলো যে গুন্ডামি। তারা প্রথমেই ব্যানারগুলো ছিঁড়ে ফেললো, তারপর অবস্ট্রাক্টেড পার্টিসিপেন্টস এবং পার্টিসিপেন্টসের ঘরের কোনার দিকে ঠেলে নিয়ে গেল অ্যান্ড ট্রিগার্ড এ কনফ্রন্টেশন দ্যাট কুইকলি এসকালেট। এবং তারপরেই শুরু হয়ে গেল সংঘর্ষ, অর্থাৎ হাতাহাতি প্রবীণদের সঙ্গে নবীনদের। ভাবতে অবাক লাগে, কেউ 70 বছর, কেউ 70 বছর, 70 ঊর্ধ্ব, এই সমস্ত প্রবীণ মানুষগুলো, সেই প্রবীণ মানুষগুলোকে একদল নবীন যুবক পেটাতে শুরু করলো। অপারেটিং আন্ডার দ্য ব্যানার অফ জুলাই ওয়ারিয়ার্স, আ গ্রুপ লেড বাই আল আমিন রাসেল সারাউন্ডেড দ্য ভেন্যু। এবং এই যে জুলাই ওয়ারিয়ার্স নাম দিয়ে আল আমিন রাসেল তার নেতৃত্বে গোটা জায়গাটাকে ঘিরে ফেলল। Amid the chaos, several individuals, including politicians, lawyers and university teachers, were detained by the police. তাতে কি হলো, যারা এসছিলেন, অর্থাৎ তার মধ্যে কেউ কেউ রাজনীতিবিদ আছেন, কেউ কেউ আইনজীবী আছেন, কেউ কেউ ইউনিভার্সিটির অধ্যাপক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন, এই বিশিষ্টজন, তাদেরও ঘিরে ধরা হলো। মঞ্চ 71 লঞ্চ টু প্রিজার্ভ লিবারেশন ওয়ার হিস্ট্রি। এবার একটু মঞ্চ 71-এর কথা বলি। মঞ্চ 71 কেন তৈরি করা হয়েছে? মঞ্চ 71 তারা ঠিক করেছেন যে মুক্তিযুদ্ধের যে স্মারক, মুক্তিযুদ্ধের যে স্মৃতি, মুক্তিযুদ্ধের যে দলিল দস্তাবেজ ইতিহাস, তাকে তারা রক্ষা করবেন। আ নিউ সিভিক প্ল্যাটফর্ম নেম মঞ্চ 71। এটা কোনো রকমভাবে রাজনৈতিক দল নয়। হ্যাঁ, নিশ্চয়ই রাজনৈতিক ব্যক্তিত্বরা এর সঙ্গে আছেন, মুক্তিযুদ্ধকে যারা সমর্থন করেন তারা আছেন, আওয়ামী লীগের সমর্থকরা নিশ্চয়ই আছেন, কিন্তু এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম বা মঞ্চ যেখান থেকে তারা এই কাজটা করবেন, এবং এটা একটা নাগরিকদের মঞ্চ। To counter the conspiracy to erase the history of liberation war and to uphold the dignity of the freedom fighters. দেখুন, এই পুরো ঘটনাটা যেভাবে এগোচ্ছিল, যে মঞ্চ 71 তারা ঠিক করেছিল, আমি যে কথা আগেই বলছিলাম, তারা ফাইট করে যাবে। যেই মঞ্চ 71 হয়েছে, অমনি একটা পাল্টা মঞ্চ তৈরি করা হয়েছে, তার নাম মঞ্চ 24, অর্থাৎ মঞ্চ 24। কেন নাম মঞ্চ 24? তার কারণ 24শে জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদের অনুপ্রেরণায় এবং তাদের সক্রিয় সহযোগিতায় একটা মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চের কাজ কি? অবশ্যই মঞ্চ 71, অর্থাৎ প্রবীণ মুক্তিযোদ্ধারা যে কাজগুলো করছেন সেগুলোকে বাধা দেওয়া। ভিউজ বাংলাদেশ লিখছে, মঞ্চ 24 ইস্যুস 1 week ultimatum to government over মঞ্চ 71, অর্থাৎ মঞ্চ 24 তারা মঞ্চ 71-এর বিরুদ্ধে তারা আলটিমেটাম দিয়েছে, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে কি করতে হবে? মঞ্চ 24 has issued a 1 week ultimatum to Ministry of Home Affairs demanding action against the organization Mancho 71. The group claims that Mancho 71 is pro-foreign platform allegedly backed by Indian expansionist forces aiming to rehabilitate the Awami League. They also criticize the authorities for their inaction and apparent indifference to the issue. মঞ্চ 24 পরিষ্কার বলছে যে মঞ্চ 71 হচ্ছে এমন একটা মঞ্চ যেই মঞ্চটার তাদের কাজ হচ্ছে, তারা নাকি প্রো ফরেন প্ল্যাটফর্ম, মানে কোনো কারণ নেই, তারা মনে করছে এর পেছনে নাকি তারা অভিযোগ করছে ভারতের মদদ আছে। কেন ভারতের মদদ আছে বলছে? তার কারণ ভারত নাকি এক্সপ্যান্ড করতে চায়। ওরে মূর্খ, ভারত যদি এক্সপ্যান্ড করতে চাইতো তাহলে 1971 সালে ভারত তো অনেক কিছু নিয়ে নিতে পারতো। ভারত 1 ছটাকও জমি নেয়নি। আসলে বাংলাদেশে এই মুহূর্তে যে মব কালচার, যে মব কালচারদের অন্যতম প্রতিনিধিরা এই মঞ্চ 24 করেছেন, তারা ইতিহাসটাই জানেন না। তারা জানেন না ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, আমরা কখনো অন্য কোনো দেশের 1 ছটাক জমিও চাই না। এটা বোঝে না। কেন বোঝে না? তার কারণ এটাই হচ্ছে রাজনীতি। এইভাবে মৌলবাদী, কতিপয় মৌলবাদী, বাংলাদেশের সব মানুষ নয়, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বাংলাদেশের শিক্ষিত মানুষ আছে, মূলত এই জুলাইয়ের যারা ওয়ারিয়ার,
তাদের সামনে দু এক পিস বলা যেতে পারে একটু সুশিক্ষিত সভ্যভদ্র মুখকে নিয়ে আসা হয়েছে, কিন্তু বাদবাকি সবাই তারা ইতিহাসটা পড়েননি। রিল দেখে আর মোবাইল দেখেই তারা রাজনীতি করছেন। দেখুন, বাংলাদেশে বা এই উপমহাদেশে এবং এখন গোটা পৃথিবীতে যুবকদের সংখ্যা অবশ্যই বাড়ছে, এটা তো খুব ভালো। একটা দেশে যত ইউথ ফোর্স থাকবে, নতুনরা থাকবে, সে দেশ তত্ত্বরই এগিয়ে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পরিবেশ, বাংলাদেশের অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার, সব মিলিয়ে বাংলাদেশের যুবকরা তাদের যাতে বারবার দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়, সেই জন্য তাদের এইভাবে প্রভাবিত করা হচ্ছে। এবং তারা বলছে আওয়ামী লীগকে যাতে পুনর্বাসন দেওয়ার জন্যই নাকি এই মঞ্চ ৭১ তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি তারা বলছে যে সরকার কেন কিছু করছে না, চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। আদৌ কিন্তু তা নয়। সরকারই অনেকে বলছেন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস, তারই নির্দেশে কিন্তু এই মঞ্চ ২৪ তৈরি হয়েছে। এবং এই মঞ্চ ২৪তে মঞ্চ ৭১কে আক্রমণ করানো হচ্ছে এবং পুলিশ প্রশাসন সবাই সহায়তা করছে। কেন বলছি এই কথাটা? The statement was delivered at a press conference around 11 AM on Friday, শুক্রবার ১১টার সময় বলা হয়েছে, আউটসাইড দ্য ন্যাশনাল মিউজিয়াম ইন ঢাকা। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের সহায়তা না থাকলে এই মঞ্চ ২৪ এই জায়গাটাই পেত না। আসলে এটা ইউনূসের সরকার করছে। At the press conference, it was alleged during a recent meeting organized by the Mancho 71, participants chanted Awami League and Mujibist slogans while mocking the July revolutionaries. Mancho 24 described Mancho 71 as a fascist platform acting against the interest of Bangladesh. কি অভিযোগ? অভিযোগ হচ্ছে তারা নাকি মুজিবিস্ট অর্থাৎ মুজিবের অনুসরণকারী, তারা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে, তারা নাকি জুলাই বিপ্লবকে তারা অপমান করেছে এবং তারা হচ্ছে একটা ফ্যাসিস্টের প্ল্যাটফর্ম, স্বৈরাচারী একটি প্ল্যাটফর্ম, এবং যেটা বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। আসলে এর সবই আনুষ্ঠানিকভাবে বলা। আসলে হচ্ছে যেখানে 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 আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধারা রয়েছে তাদের মারার নতুন পরিকল্পনা। At the press conference, the organization issued two main demands. ওরা দুটো ডিমান্ড করেছে, দুটো দাবি। কি দাবি করেছে? Action must be taken against Mancho 71 within a week, otherwise the legal measures will be taken against the Ministry of Home Affairs and other responsible authorities. তারা বলছেন যে এক সপ্তাহের মধ্যে মঞ্চ ৭১ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে নাকি সরকারের, ভাবুন, সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে নাকি আইনানুগ ব্যবস্থা নেবে। কে নেবে? এই মঞ্চ ২৪, একদল মব, তারা নাকি ব্যবস্থা নেবে। আপনাদের কি মনে হয়? মনে হয় না এর পেছনে ইউনূস মিয়ার সরকার রয়েছে? যদি মোহাম্মদ ইউনূসের সরকার না থাকে, আসলে মোহাম্মদ ইউনূসের সরকার যেহেতু বিদেশে বিভিন্ন জায়গায় সমালোচিত হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র নেই, সেই জন্য নিজে থেকে করতে পারছে না। যে চেলুয়াগুলো রয়েছে ইউনূসের, অর্থাৎ নাহিদ এবং অন্যান্য যারা এনসিপির, যারা আসলে কলের পুতুল মোহাম্মদ ইউনূসের, মোহাম্মদ ইউনূস তাদের গিয়ে বলেছেন তোমরা এরকম করে একটা মঞ্চ তৈরি করো, মঞ্চ তৈরি করে বলো, তাহলে আমি করতে পারবো। কেন মোহাম্মদ ইউনূস নিজে করতে পারছেন না? তার কারণটা হচ্ছে খুব পরিষ্কার। তার কারণ তিনি যদি কিছু করেন, তাহলে তিনি তো বিদেশের বিভিন্ন জায়গায় সমালোচিত হচ্ছেন যে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, বাংলাদেশের মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারছেন না। সেই জন্যে মঞ্চ ২৪ করে তারা যদি বিশৃঙ্খলা করে, তাহলে প্রশাসন এবং মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আরও রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তিনি বলবেন না, এটা তো দুটো সংগঠনের মধ্যে মারপিট, কেউ তো আর দেখতে যাবে না, বা বিদেশে তখন তিনি বলতে পারবেন এটা ওই দুটো সংগঠনের মারপিট, সরকার নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করেছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের ব্লু প্রিন্ট হচ্ছে এটাই। দ্য DRU president must be retracted his statement and apologize within 24 hours, face consequences. ভাবুন, DRU প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে, তা না হলে তার কপালে দুঃখ আছে। অর্থাৎ এক কথায় হুমকি দিচ্ছে। Latif Siddique, Professor Curzon shown arrest after Mancho 71 event scuffle. 14 people, including former MP Abdul Latif Siddique and Dhaka University law professor Hafizur Rahman Curzon, have been shown arrested after police took them into custody following a scuffle
at a Mancho 71 organized Dhaka Reporters Unity DRU discussion. অর্থাৎ ঢাকা রিপোর্টার্স ইউনিটি যার প্রেসিডেন্টকে নাকি ক্ষমা চাইতে হবে, নয়তো সাংঘাতিক ফল হবে, হুমকি দেওয়া হচ্ছে। এই যে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, কেন অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, তার মধ্যে কে কে আছে দেখুন। ফরমার এমপি, যিনি মন্ত্রী ছিলেন, এমপি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা ইউনিভার্সিটির লয়ের প্রফেসর হাফিজুর রহমান কারসন, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, অধ্যাপক মানুষ, এবং তার সঙ্গে আরও অনেককে। Police said the group, who had been taken into custody following the incident, faced accusations of involvement of a mob attack during the event on Thursday morning. Dhaka Metropolitan Police Additional Commissioner Muhammad Safiqul Islam said a case had been filed under the Anti-Terrorism Act against 15 people, including the 14 detainees, যাদের 14 জনকে আটক করা হয়েছে এবং একজন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী মনোভাবের জন্য তাদের বিরুদ্ধে কেস দায়ের করা হয়েছে। অর্থাৎ যাদের মঞ্চে গিয়ে মারধর করা হলো, যারা প্রবীণ, যারা মুক্তিযোদ্ধা, যারা দেশের জন্য, ভাষার জন্য লড়েছিলেন, তাদেরকেই মারধর করা হলো। পুলিশ তাদেরকেই অ্যারেস্ট করলো এবং একজন পলাতক। 9 of them are শাহবাগ পুলিশ স্টেশন and are being taken to our মিন্টো রোড হেডকোয়ার্টার্স, হি অ্যাডেড। শাহবাগ পুলিশ স্টেশন থেকেই কিন্তু কেসটা করা হয়েছে। লেড বাই Al Amin Russell under the banner of July Warriors, several men encircled attendees, activists of Shagun Bagicha ward unit of BNP were also present. Police later detained several people. An individual identified as Keshav Ranjan Sarkar was assaulted and left with a head injury, while Jasad leader Abdullah Qayyum was beaten after leaving the DRU premises. দেখুন, বেছে বেছে সংখ্যালঘুদের তো মারা হচ্ছেই, এবার অধ্যাপক, বিশিষ্ট অধ্যাপক, মুক্তিযোদ্ধা, কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে কিন্তু আপনারা যদি দেখেন, বাংলাদেশে গণতন্ত্র ভেঙে পড়েছে। ভাবতে পারছেন, DRU, তার যে প্রেসিডেন্ট, তাকেও হুমকি দেওয়া হচ্ছে, একজন রিপোর্টারকে। The DRU issued a protest note at night condemning the attack on the event on journalist. দেখুন, জার্নালিস্টদের উপর আক্রমণ হচ্ছে, তাই ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা DRU তারা অবশ্যই সোচ্চার হয়েছেন। It said outsiders identify as July Warriors confined Latif Siddiqui, Professor Kazan, ex-secretary Abdul Alam Shahid Khan and others. Police security at Latif's home. Following the DRU incident, a video claiming arson and looting Latif's Tangail residence began circulating on Facebook from Thursday afternoon. একদিকে তো আমরা জানি যে প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন এমপি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, তিনি তো আটক হয়েছেন, তারপর তাকে গ্রেফতার করা হয়। ততক্ষণে তার কিন্তু টাঙ্গাইলের বাড়ি গুন্ডারা এসে পুরো বাড়ি লুট করে নিয়ে চলে গেছে। As a 40 seconds clip went viral in the evening, it sparked nationwide discussion. Police local sources confirmed that the fire incident was false. Police বলছে যে ফায়ার ইনসিডেন্টটা false. Kalihari Police Chief Zakir Hussain said police have been deployed at Latif's ancestral home, emphasizing that the arson report is rumor. যদি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে না, লতিফ যিনি রয়েছেন তিনি প্রাক্তন এমপি, প্রাক্তন মন্ত্রী, তার বাড়ি পুলিশ প্রহরাতে আছে, কিছু হয়নি। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, এই মুহূর্তে প্রশাসন খুব ধীরে ধীরে যেটা করছেন, আস্তে আস্তে সমস্ত গণতান্ত্রিক, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটা খর্ব করছে। এবং এই যে মঞ্চ ৭১-এর বিরুদ্ধে যে এই যে পরিণামটা হলো, তাতে আসলে বার্তা দিতে চাইছে গোটা দেশকে, যে তোমরা যদি কোনোভাবে কথা বলো, মুখ খোলো, স্বাধীন মতবাদ, এমনকি স্বাধীনভাবে চিন্তাভাবনা করো, সে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হও বা তুমি প্রাক্তন মন্ত্রী হও, প্রাক্তন এমপি হও, কাউকে ছাড় দেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে স্বৈরাচারী ছিলেন শেখ হাসিনা, সেই জন্যেই নাকি জুলাইয়ের এত বড় অভ্যুত্থান। এখন তাহলে মোহাম্মদ ইউনূস, অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, যেভাবে একনায়কতন্ত্র এবং যেভাবে গণতন্ত্রের টুটি চিপে ধরছে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ কি বলবেন?
বাংলাদেশের মানুষ কি তাহলে শুধুমাত্র এক পক্ষটাই দেখবে? বাংলাদেশের মানুষ কি বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির ঐতিহ্য ভুলে যাবে? বাংলাদেশের মানুষ কি ভুলে যাবে মুক্তিযুদ্ধ, তাদের ইতিহাস? সুতরাং একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশ জুড়ে এখন অরাজকতা চলছে। আমি আমার বক্তব্য, আমার প্রতিবেদন শেষ করব একটা ছোট্ট গল্প বলে। রুশ দেশে যখন বিপ্লব হলো, যখন বলশেভিকরা প্রবল পরাক্রমে জারের বাহিনীকে হাঁটিয়ে দিল, তখন একের পর এক জারের প্রাসাদ হামলা করার মতলব বা ফন্দি এঁটে ফেলেছে বলশেভিকে অনেকজন। ঠিক সেই সময় লেনিন অর্থাৎ বলশেভিকদের নেতা, তিনি তার কমরেডদের, তার সতীর্থদের বললেন, না, এটা করা যাবে না। তখন সবাই বলছেন, কেন করা যাবে না? জারদের প্রাসাদ, জারদের বিভিন্ন ভবন, এগুলোকে ধ্বংস করে দেওয়া উচিত। তখন তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আসলে ওই জারদের যে জিনিসপত্র দেখছো তার সঙ্গে জনগণের রক্ত, ঘাম, স্বপ্ন মিশে আছে। আসলে ওগুলো জারদের নয়, ওগুলো আসলে রুশ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের। বাংলাদেশেরও স্মৃতিসৌধ, বাংলাদেশের মিউজিয়াম, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের দলিল দস্তাবেজ, এগুলো তো বাংলাদেশের সাধারণ মানুষের, এগুলো তো কোনো পার্টি বা কোনো ব্যক্তির নয়। সুতরাং আগামী দিনে উত্তরসূরিদের কাছে দেশের স্মারক, দেশের দলিল দস্তাবেজ, প্রমাণ কে দেবে? কাদের দায়িত্ব? তাদের হাতে তুলে দেওয়া অবশ্যই এই প্রজন্মে যারা রয়েছেন তাদের দায়িত্ব। কিন্তু বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। আসলে মোহাম্মদ ইউনূসের পথ খুব পরিষ্কার। তিনি এক নায়কতন্ত্র চান, আর এক নায়কতন্ত্র যারাই চান, সেটা হিটলার হতে পারেন, মুসোলিনি হতে পারেন, তারা চান আগের সমস্ত ইতিহাস মুছে দিতে হবে, যেন তিনিই হচ্ছেন প্রথম বাংলাদেশের প্রথম সেই নাগরিক, যেই নাগরিক থেকে শুরু হলো বাংলাদেশের ইতিহাস। একটা কথা আপনাদের খুব পরিষ্কারভাবে বলি যে ফর্মার টেক্সটাইল অ্যান্ড জুট মিনিস্টার আব্দুল লতিফ সিদ্দিকী refused to apply for bail when he appeared in the court following his arrest in the case filed under the Anti-Terrorism Act, according to his lawyer. আসলে আব্দুল লতিফ সিদ্দিকী তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি মন্ত্রী ছিলেন, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ। তিনি তার বেল পিটিশনই করেননি। তিনি নাকি শুধুমাত্র চুপ করে দাঁড়িয়েছিলেন, দেখছিলেন, একবার দুবার মুচকি হাসি হেসেছেন আর একটু জল খেয়েছেন। আসলে তিনি তার দেশকে দেখছেন, তিনি তার দেশকে দেখছেন। একদিন যারা মাতৃভাষার জন্য লড়েছিল, একদিন যারা বাঙালির বাংলা ভাষার জন্য লড়েছিল, একদিন যারা তাদের দেশের মুক্তির জন্য লড়েছিলেন, হয়তো কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, একই পরিণাম। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে on Friday, investigating officer Sub-Inspector Tawfiq Hassan submitted a petition to Dhaka Metropolitan Magistrate Sarah Farzana Haq requesting that Latif and 15 others remain in the custody. তাদের হেফাজতে রাখছেন। যখন একজন মুক্তিযোদ্ধা, একজন প্রাক্তন মন্ত্রী, একজন প্রবীণ মানুষ, তিনি অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন কাঠগড়ায়, তখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকার তাকে চাইছে পুলিশি হেফাজতে রাখতে। তিনি নাকি সন্ত্রাসবাদী। ভাবুন কি অবস্থা বাংলাদেশে। কেন এমন অবস্থা হলো? আসলে যত সময় যাচ্ছে মোহাম্মদ ইউনূসের মুখোশ আস্তে আস্তে খসে পড়ছে। আপনারা সবাই জানেন তিনি নোবেল পেয়েছেন কিভাবে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট লবি একটি ফাউন্ডেশন চালানোর জন্য, তার সেলসম্যান করার জন্য, বিভিন্ন জায়গায় তাকে পাঠানোর জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কিসের জন্য? শান্তির জন্য। মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার শান্তির জন্য। এর থেকে বড় ধাপ্পা আর কিছু হতে পারে? আপনাদের মত কি? অবশ্যই লিখে জানাবেন।